কাঁদিস না ভাই, দেখ ভাবি ঠিক হয়ে যাবে। ওর ওর কিছু হয়ে গেলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। তোর এবার কি দরকার ছিল মেয়েটাকে এমন ভাবে ধমক দেওয়ার? তুই জানিস না মেয়েটা কত দুর্বল মনে মানুষ। জিয়ান জাঙ্কুক কে আছেন? আমি নার্স। কি হয়েছে আমার ওয়াইফের? আমার ওয়াইফ ঠিক আছে তো? স্যার আপনি কংগ্রেচুলেশন স্যার, আপনি বাবা হতে চলেছেন। কি বললেন আপনি নার্স? সত্যি কথা? ও শিখ, তুই শুনেছিস বাবা হতে চলেছি আমি আজ সব থেকে বেশি খুশি রে। জাঙ্কুক তের কেবিনে যায়, তের পাশে বসে তের হাত ধরে বসে থাকে। কিছুক্ষণ পর তের চোখ খুলতেই জাঙ্কুকে দেখতে পায়। তখন তের সকালের কথাগুলো মনে পড়ে যায়, আর ঠিক তখনই মুখ ফুলিয়ে নেয় তে। 2 দিন পর বাচ্চার মা হবে, কিন্তু এখনো তার বাচ্চা মা স্বভাবগুলো গেল না। কি বললেন? না কিচ্ছু না। আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? সকাল থেকে 2-1 বার মাথা টলমল করছিল। আপনি চাইলে বাড়িতে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, ও দেখেছে আমাকে আমি কি অবস্থায় ছিলাম সকাল থেকে। দেখো তে, আমি সকাল থেকে অনেক আপসেট ছিলাম, তুমি আমার জায়গায় হলে। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনি খুব বাজে লোক, আপনি খুব বাজে। কিন্তু তুমি তো এই পাজি পচা লোকটাকেই জীবনের সব থেকে বড় উপহারটা দিয়ে দিলে গো। আমি এবার তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম। হ্যাঁ জান, তুমি মা হতে চলেছ। আমি যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো, আর সাথে সাথে নিজের পেটে হাত দিলাম। আমার চোখ বেয়ে অঝরে অশ্রু পড়তে লাগলো। এদিকে হসপিটালের বাইরে দাঁড়িয়ে বুগাবের সাথে ফোনে কথা বলছে আয়ু। আমার মনে হয় তে প্রেগনেন্ট। তুমি শিওর তো? 90% শিওর। তাহলে তো ভালোই, আমরা জাঙ্কুকে কাবু করার আরো একটা অস্ত্র পেয়ে গেছি। যা বলেছে বোকাম, বেচারা জাঙ্কুক। কিছুক্ষণ পর আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে আসার সাথে সাথে দেখি আমি আমার পরিবারের সবাইকে ফোন দিয়ে জানাই। আব্বু তো এসেই আমাকে জড়িয়ে কেঁদে দিল। ওয়াও তে, এর মানে আমি মামা হচ্ছি। হ্যাঁ, আর আমি হব খালামণি। তোর শরীর ঠিক আছে তো বোন? জি ভাইয়া, তবে মাথাটা এখনো ব্যথা করছে। তাহলে এক কাজ কর, তুই একটু ঘুমানোর চেষ্টা কর, দেখবি মাথা ব্যথা কমে যাবে। আচ্ছা, আমি শুনেছি প্রেগনেন্ট হলে নাকি টক খেতে ইচ্ছে করে। আচ্ছা তোর কি এমন কিছু খেতে ইচ্ছে করছে? জেনি তো ইয়নুর কথাতে মিটি মিটি হাসতে থাকে। মোটেও আমার এমন কিছু খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, এখানে কি কথা চলছে? ওশিকে আসতে দেখে জেনি একটু সরে বসে। আপনাকে তো ঠিক চিনলাম না। ইনি হলেন ওশিক, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা তোরা কথা বল, আমি একটু আসছি। ঠিক আছে। এক্সকিউজ মি, আমার একটা কল আসছে। এই অজুহাত দেখিয়ে ওশিক সেখান থেকে বেরিয়ে আসে, আর জেনির সাথে দেখা হয় তার বাইরে গিয়ে। হাই জেনি, তুমি দেখি আমার সাথে কোনো কথাই বলো না। না, কোথায়, এমন তো কিছু ব্যাপার নাই, আসলে আমি একটু এমনিই চুপচাপ। আচ্ছা, তুমি তো এবার অনার্স সেকেন্ড ইয়ারে, তাই না? না, ফার্স্ট ইয়ারে, কয়েকদিন পর ফাইনাল এক্সাম দেব। তেও তো ফার্স্ট ইয়ারে, ও তো পরীক্ষা দিতে পারবে, ও তো প্রেগনেন্ট। কেন, প্রেগনেন্ট হলে কি পরীক্ষা দেওয়া যায় না? তাছাড়া পরীক্ষা তো 2 মাস পরেই। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? এই আপনার সমস্যাটা কি বলেন তো? আসছে আমার পেছনে ঘুরঘুর করতে, প্লিজ দয়া করে আমার ধারে কাছে আসবে না, অসহ্য লাগে। ওশিকে এবার সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। কি রে ভাই, কই যাস? একটু দরকারি কাজ আছে, আজ আসি। এদিকে জেনি এসে আমাকে সব কথা খুলে বলতে আমি প্রচন্ডভাবে চমকে যাই। জেনি, তুই কিভাবে করলি এই কাজটা? তোর থেকে এটা আশা করা যায় না রে। আরে তুই রাগ করিস, আমি রাগের মাথায় সব বলে ফেলেছি, আমি ওটাকে সরি বলে দেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। এরপর জেনি সেখান থেকে চলে যেতেই আমি দেখলাম জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি তাকে ডাকলাম, জাঙ্কুক আমার কাছে এসে বসলো। কিছু লাগবে তে? আপনার থেকে একটা অনুমতি চাই। কিসের অনুমতি? মানে কাল থেকে আমি ভার্সিটি যেতে চাই। ও আচ্ছা, যেতে পারো, তবে একটা শর্ত আছে। কেমন শর্ত? প্রথম শর্ত হলো তুমি তোমার প্রেগনেন্টের ব্যাপারে কাউকে কিছু বলবে না। দ্বিতীয় শর্ত হলো কেউ কিছু দিলেও খাবে না। তৃতীয় শর্ত, আমি তোমাকে প্রতিদিন দিয়ে আসবো
আর নিয়ে আসবো। চতুর্থ শর্ত হলো কোনো ছেলের সাথে তো কথা বলবেই না, এমনকি কোনো মেয়ের সাথেও কথা বলবে না। আর আমি ক্লাসের বাইরে দুজন গার্ডকে তোমার উপর নজর রাখতে দেবো। বলো রাজি? রাজি রাজি, একদম রাজি। একদম তোমার কথা নজর হবে না, আমি সব কথা শুনবো তোমার। গুড গার্ল। বেশ রাত হইতেই সবাই আস্তে আস্তে চলে গেল। তখন দেখলাম জাঙ্কুক আমার রুমে আসছে খাবার নিয়ে। আবার পাশে বসে বলে, হ্যাঁ করো না জাঙ্কুক, বেগুন কিচ্ছু খাবো না। আবার এই কথাটা বলতে দেরি, কিন্তু জাঙ্কুক আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকাতে দেরি হলো না। আমাকে এবার খাইয়ে দিতে লাগে। ও আমাকে খাইয়ে দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। মাঝে মাঝে সেও খাচ্ছে। খাওয়া শেষ হয়ে যেতেই সে কিচেনে চলে যায়। ঠিক তখনই আম্মি আসে আমার পাশে বসে, কিছুক্ষণ গল্প করে। আম্মু চলে যেতেই আমি ক্যান্ডির প্যাকেট খুলে বিভিন্ন রকমের ক্যান্ডি খাচ্ছি। কি খাচ্ছ তে তুমি? ক্যান্ডির প্যাকেটটা তাকে দেখিয়ে এবার বললাম, ক্যান্ডি খাচ্ছি আমি। কোন ফ্লেভার? স্ট্রবেরি। আমাকেও একটু দাও, আমিও খাই। আমি তাকে ক্যান্ডির প্যাকেটটা দিতেই সে আমাকে বলে, এখান থেকে ডাকতে, আমি তোমার মুখেরটা খেতে চাই। কেন? আপনি এখান থেকে খান। এবার আমার মুখের কথা শেষ হওয়ার আগে সে আমাকে কৌশলে কিস করতে শুরু করে দেয় আর আমার মুখের ক্যান্ডিটাও নিয়ে খেতে শুরু করে। ক্যান্ডিটা তো বেশ মিষ্টি দেখছি। এটা কি করলেন আপনি? কিচ্ছু না। আপনাকে যে কি করতে ইচ্ছে করছে, দূর। আচ্ছা বাদ দেন। পরের দিন সকালে আমি ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হচ্ছি। তখন ও আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে পর বলে, মনে আছে তো কি বলেছি তোমাকে জান? মনে আছে। আচ্ছা বেশ, তুমি রেডি তো? আমি রেডি। চলো তবে নিচে যাওয়া যাক। এবার আমরা নিচে এসে খাওয়া শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জাঙ্কুকের বাসা থেকে ভার্সিটি তেমন দূরে ছিল না। সে আমাকে নিয়ে গিয়ে একেবারে ক্লাসরুমে সিটিকে বসিয়ে দেয়। তারপর আমার সাথে আরো দুজন গার্ডও রেখে আসে। তারা ক্লাসের বাইরে দুজনকে দাঁড় করিয়ে দিয়ে আসে। মেয়েরা তো জাঙ্কুককে আর ওই গার্ডগুলোকে দেখে ফিদা হয়ে যায়। আর কোনো মেয়ে তো চোখও মারছে তাদেরকে। আমার কি দুর্ভাগ্য যে আমি কাউকে বলতে পারছি না। জাঙ্কুক চলে যায়, এদিকে গার্ডগুলো আমার উপর নজরদারি করছে। ক্লাসের কিছু মেয়ে আমাকে নিয়ে কানাঘুষো করছে। ঠিক তখনই জেনি আমার পাশে এসে বসে। অনেক দিন পর তোকে দেখছি রে ভার্সিটিতে। আমার তেমন ভালো লাগছে না রে। ওমা কেন? জাঙ্কুক আমাকে কারোর সাথে কথা বলতে মানা করে দিয়েছে। উফ, এই জিজুও না। ঠিক এমন সময় বাইরে থেকে একটা গার্ড এসে পর ডেকে বলে, ম্যাম আপনাকে কারোর সাথে কথা বলতে মানা করে দিয়েছে স্যার। ও আমার বোন জেনি, চাইলে জাঙ্কুককে জিজ্ঞেস করতে পারো। গার্ডটা এবার বাইরে বেরিয়ে এসে জাঙ্কুককে কল দেয়। হ্যালো স্যার, ম্যাম জেনি নামের একটা মেয়ের সাথে কথা বলছে। উনি নাকি ওনার চাচাতো বোন। সমস্যা নাই, কথা বলতে দাও। ওকে স্যার। পুরো ক্লাস আমি আর জেনি গল্প করে কাটালাম। এমন সময় জেনি আমাকে বলে, তুই কি গার্ডদের সাথে যাবি নাকি জাঙ্কুকের জন্য ওয়েট করবি? না, আমি জাঙ্কুকের জন্যই ওয়েট করব। ম্যাম আপনি কি যাবেন? না, তোমাদের স্যারকে কল দাও। এবার গার্ডটা জাঙ্কুককে ফোন দেওয়ার আগেই জাঙ্কুক গাড়ি নিয়ে হাজির। সুইট হার্ট আসো। তুমি আগে বাইরে আসো। উমা কেন? আরে আসো না প্লিজ। এবার জাঙ্কুক বাইরে বেরিয়ে আসে। বলো ডাকলে কেন? আসলে আমার না আজ আর খেতে ইচ্ছে করছে। এই বাইরের খাবার? না না, এই সব একদম ডার্টি জিনিস তোমাকে দেওয়া যাবে না। প্লিজ জাঙ্কুক। না না, আমি যা বলছি তাই হবে। এদিকে আমি জাঙ্কুকের কাছে এমন বায়না করছি দেখে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে আমাদের দিকে তাকিয়ে, বিশেষ করে আমার দিকে তাকিয়ে কয়েকটা বাজে বাজে মন্তব্য করে, এমনকি খারাপ খারাপ কিছু কথাও বলে। জাঙ্কুক এবার তাদের দিকে শুধু চোখ গরম করে তাকাতেই তারা তেজ দৌড় দিয়ে পালিয়ে যায় এবং গার্ডদেরকে চোখের ইশারায় কিছু তো একটা বলে। গাড়িতে ওঠো। না মানে না, আমি উঠবো না গাড়িতে। উঠবে না তো? এই তুমি কি বাইরে নাকি? শুনতে পাও না? বলছি তো উঠবো না। আচ্ছা বেশ। এবার জাঙ্কুক আমাকে কাঁধে তুলে নেয়। আশেপাশে সব লোকরাই তাকিয়ে আছে। নামান আমাকে, নামান বলছি, সবাই দেখছে। আরে আপনি তো দেখছি সত্যি সত্যি বয়া হয়ে গেছেন, নামান না। এবার জাঙ্কুকের উপরে একের পর এক কিল ঘুষি দিতে থাকে।
কিন্তু ওর কোনো ব্যথাই লাগছে না। আমাকে নিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসে, আমি মুখ ফুলিয়ে অন্য পাশে ফিরে বসে আছি, ও ড্রাইভ করছে। আমি কি বলেছিলাম? কি বলেছিলেন? যে কোনো বাইরের খাবার টাবার খাওয়া যাবে না। এই রে, একদম ভুলে গেছি। এবার আমি কিছুটা মন খারাপ করে মাথা নিচু করে বসে রইলাম। ও আমাকে বাসায় পৌঁছে দিয়ে আবার অফিসে চলে যায়। আমি গিয়ে চেঞ্জ হয়ে আমি হেল্প করতে লাগলাম। আমি আমাকে খাবার দিয়ে আসে, আমি সাথে সাথে গল্প করছি আমির সাথে। আমি আর একসাথেই খাচ্ছি, আর আমি মাঝে মাঝে আমাকে কয়েকটা উপদেশও দিচ্ছে, আর আমি ভদ্র মেয়ের মতো শুনছি। তখন জাঙ্কুক এসে আমায় বলে, আরে আমাকে ছাড়াই খেয়ে নিলে? হ্যাঁ, তো তুই এখন খা। আম্মু জানো তোমার আদরের বৌমা কি করেছে আজকে? দেখ জাঙ্কুক, প্রথম কথা হচ্ছে আমার বৌমা না, ও আমার আরেকটা মেয়ে। হ্যাঁ, তো এবার বল কি বলছিলি, কি করেছে ও? ভার্সিটি থেকে আসার সময় বায়না ধরেছিল আচার খাবে বলে। আমি যত মানা করি তত আর না, শুনবেই না। মুখ ফুলিয়ে সবার সামনে বাচ্চাদের মতো দাঁড়িয়ে থাকে। শেষে আমি কোলে তুলে নিয়ে গাড়িতে বসানো লাগছি, তখন কি চিৎকার চেঁচামেচি করছে। ও মা, সে কি আম্মি? তোমার থেকে এমন কিছু আশা করিনি। সরি আম্মি, ভুল হয়ে গেছে। আমাদের বেবিটাকে তো হেলদি রাখতে হবে, তাই না? বাইরের খাবার খেলে তো বেবিটার সমস্যা হবে বলো। আর ওখানে কত ধুলোবালি পড়ে, ওখানে খাবারগুলো কি খাওয়া ঠিক হবে? সে তো বুঝলাম আম্মি, কিন্তু আমার তো আচার খেতে মন চাইছে। এই সময় এমন কিছু খেতে মন করে আমি জানি। দাঁড়াও, আমি তোমায় আচার দিচ্ছি। আচার ঘরে আছে? আছে, দাঁড়াও দিচ্ছি। এবার জিম তের সামনে অনেকগুলো আচারের পট এনে রাখে। জলপাই, বড়ই, আমড়া, চালতা, বিভিন্ন ধরনের আচার ছিল। এক একটা ফলের যত রকমের পদের আচার হয় ঠিক তত রকমের। অতগুলো দেখে এই তো ভীষণ লোভ লাগে। আচার খেতে থাকে একটার পর একটা। তার শখ পূরণ হয়েছে আমার বাচ্চা বউয়ের? হয়েছে তো। জাঙ্কুক এবার আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমি তাকে জিজ্ঞেস করি, খাবে তুমি? না, তুমি খাও। এবার সব আচারের শিশিগুলো নিয়ে তারপর উপরে চলে যায় আর গিয়ে বসে বসে কার্টুন দেখতে থাকে। ঠিক তখনই জাঙ্কুক এসে চ্যানেল চেঞ্জ করে দিয়ে মুভি দেখতে লাগে। চ্যানেল চেঞ্জ করলেন কেন? কার্টুন দেখতে দিন আমায়। না, তুমি এমনিতেই বাচ্চা, তার উপর কার্টুন দেখলে তুমি আরো বাচ্চা হয়ে যাবা। আচ্ছা, তাহলে আমায় রিমোট দিন, আমি নেটফ্লিক্সে মুভি দেখব। না, এখন আমি দেখব। তাহলে এই চ্যানেলটা বাদ দিন, আমার এই মুভিটা ভালো লাগছে না। জাঙ্কুক এবার একটা রোমান্টিক মুভি দেখা শুরু করলো। জাঙ্কুকের সাথে টের মুভি দেখতে কেমন যেন একটা নাকা ছিল, বিশেষ করে রোমান্টিক সিনগুলো। জাঙ্কুক তো তার মজাই নিচ্ছে, আর হিরো যখন হিরোইনকে কিস করছে তখন আমি মাথা নিচু করে চোখ নামিয়ে ফেলি। জানো তো, আমারও না ইচ্ছে করছে ওই হিরোর মতো তোমাকেও কিস করতে। আমি তো এবার লজ্জায় টমেটো হয়ে যাই, মাথা নিচু করে চুপচাপ বসে আছি। জাঙ্কুক আমার কাছে আসতেই আমি দৌড় দিয়ে চলে গেলাম। জাঙ্কুক তো এমন বাচ্চামো কাণ্ড দেখে মুখ টিপে হাসছে আর মাথা চুলকাচ্ছে। আমার পিচ্চি বাচ্চা বউ। আগের দিনের মতোই আজকেও যাই ভার্সিটিতে। জাঙ্কুক ওকে আদর যত্ন করেই ভার্সিটিতে ক্লাসরুমে বসে দিয়ে আসে। সাথে বাইরে দুজন গার্ডিও রেখে আসে আগের দিনের মতোই। আর আজকে খুব বোরিং লাগছিল, কারণ আজ ভার্সিটিতে জেনি আসেনি, তাই একা একাই গেল ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য। তোকে জাঙ্কুক এই কটা দিন একটু বেশি কেয়ার করছে না? বেমালুম ভুলে গিয়ে ন্যান্সিকে সবকিছু বলে দেয়। আমি প্রেগনেন্ট তো, তাই জন্যই তো আমার বেশি কেয়ার করছে। কি, তুই প্রেগনেন্ট? এই বলে ন্যান্সি লিজার দিকে কিছু একটা ইশারা করে। লিজা ন্যান্সির কাছ থেকে ইশারা পেয়ে যে অর্ডারটা করেছিল ক্যান্টিনে, সেই অর্ডারটার মধ্যে বিষ মিশিয়ে দেয়।